বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহা এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আপনাদের পুলিশের একটি বেশ সংঘর্ষ হয়েছে, কারা হামলা করেছে, কারা হামলার শিকার হলো, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক দুপক্ষই কথা বলছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি এটিকে কেন্দ্র করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অনেককে দেখা যায়নি তারাও এই ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন। সব মিলিয়ে একটি নতুন করে আলোচনার বিষয় গতকালকে থেকে ঘুরছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার মনে হয় নতুন করে আর কিছু বলবার দরকার নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু চিন্তা করেন, আমাদের কিন্তু ডেভিল হান্ট অপারেশন সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছিল সেটি চলমান আছে। আমাদের সেনাবাহিনী অক্সিলিয়ারি ফোর্স হিসেবে মাঠে আছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা তার কর্তব্যনিষ্ঠা দেখাবার জন্য রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করেছেন। বাট আমরা অ্যাকচুয়ালি মাঠে কি দেখছি? আমরা দেখছি ছিনতাই বেড়েছে ৫০%। আমরা দেখেছি রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সমানে চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, মানে চাঁদাবাজি, টাকা তোলা, মার্কেট দখল, ফুটপাত দখল ইত্যাদি তো সমানে ক্রমাগত চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ ভয়াবহভাবে বেড়েছে এবং ৮ বছরের একটি বালিকা মাগুরাতে যে ঘটনাটি ঘটেছে, মেয়েটি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা জানি না মেয়েটি বাঁচবে কি বাঁচবে না। তার একদিন পরে আরো একজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন কিনা। মানে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আপা, ধর্ষণের ঘটনা আসলে সরকারের এখানে কি করবার আছে? আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, ভাবে সেটা ছিনতাইও হতে পারে, ধর্ষণও হতে পারে। যেটাই হোক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে শক্ত ভূমিকা পালন করবে এবং অপরাধীর ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বা তিনি ছাড়া পাবেন না। এইরকম একটা অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ জনমনে একটা আস্থা এবং স্বস্তি আনতে পারেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি ছিনতাই বলেন কিংবা এগুলো প্রেক্ষিতে গতকাল যেটি হলো পুলিশের সঙ্গে, সেটি আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে পুলিশ ফোর্স যেটা, কি কোনো ষড়যন্ত্র দেখছেন আন্দোলনকারীদের মধ্য দিয়ে কেউ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? দেখুন, এটা এখন এই মুহূর্তে বলাটা খুব কঠিন, বিকজ আমরা তো গত ৭ মাসের পরিসংখ্যান যদি আপনি দেখেন, আপনি দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল হচ্ছে নারী এবং যারা হয়তো শতাধিকের উপর মাজার ভাঙা হয়েছে। সরকার যদি সংখ্যালঘু, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, মতাদর্শের ভিত্তিতে হতে পারে, লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণে হতে পারে, যে কোনো কারণে সংখ্যালঘুর নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, তাহলে আপনি এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে লাভ নাই। এবং দীর্ঘদিন ৭ মাস তো আসলে একটা লম্বা সময়, আমাদের নারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। আমি নিজে ২ মাস আগে বলছিলাম যে এখানে যারা আসলো কিংবা গতকাল পুলিশের উপর আমরা দেখেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এখানে কোনো মানে যারা এই ২৪ আন্দোলনে যারা আপনারা ছিলেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিনা অন্য কিছু? যে গতকালকে যে ঘটনাটা স্পেশালি যদি বলি আপনার সাথে একটু, মানে আমি একটু একটা জায়গায় বলবো যে ধর্ষণের ব্যাপারটা অনেক বেশি হাইলাইটের মধ্যে এসেছে, কিন্তু ধর্ষণের সংখ্যার বিচারে বিগত বছরের তুলনায় এটা ভয়াবহ আকারে বাড়েনি। সংখ্যাটা আসলে সিমিলার আছে সংখ্যার হিসাবে আমি বলছি, কিন্তু কোনোভাবেই ধর্ষণকে এই সংখ্যা দিয়ে যাচাই করার সুযোগ নেই। প্রত্যেকটি ঘটনাই ভয়াবহ এবং সেটাকে বিচারের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে এবং এটা কীভাবে করে এই ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রতিকারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। গতকালকে যে ঘটনাটি আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে হঠাৎ করেই একটি আন্দোলন, আপনারা জানেন যে কয়েকদিন ধরে চলছে ধর্ষণ বিরোধী মঞ্চ, এবং সেই মঞ্চ থেকে ধর্ষণের ব্যাপারে আন্দোলন করা হচ্ছে প্রয়োজনীয় আইন সংস্কার এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে। কারণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছে, বিভিন্ন ধর্ষণের ঘটনাগুলো মিডিয়াতে ফুটে উঠেছে। তো এরই প্রেক্ষিতে গতকালকে আমরা দেখলাম যে সেই জায়গায় আমরা লাকি আক্তারকে দেখতে পেলাম, যিনি আসলে আপনারা জানেন যে ২০১৩-তে যে শাহবাগ হয়েছিল গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তো লাকি আক্তারের এই জায়গায় এসে তার যে ভূমিকাটা, এই ভূমিকাটা আমাদের দৃষ্টিতে ব্যাপক সন্দেহজনক এবং ষড়যন্ত্রমূলক মনে হয়েছে। কারণ লাকি আক্তাররা সরকারের যোগসাজশে, বিগত সরকারের যোগসাজশে শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটার মধ্য দিয়ে জানতে চাই, আপা কিন্তু আপনাদের দিকে অনেক অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে কোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। এটি কেন এত খারাপ
হচ্ছে, আপনারা কেন পারছেন না উন্নতি করতে? প্রথম কথা আপনাকে ধন্যবাদ, জুনায়েদ এবং আপাকে শুভেচ্ছা, যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা। আমি যদি পার্সোনালি বলি, আপা যে ঝুঁকিটা নিয়েছেন 5 আগস্টের পর বা 8 আগস্ট এই সরকার গঠনের পর, যে ঠিক পপুলারিটির বিরুদ্ধে গিয়ে এক ধরনের ভয়েস তৈরি করা, এটা বাংলাদেশের মানুষ সাধারণত সাহস করেন না। জি, উনি এই সাহসটি করছেন, উনি কথা বলছেন। ধরুন আপা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলছেন, সব যে অযৌক্তিক তা তো নয়, অনেকগুলিতে বেশ অবশ্যই। ভালো শক্ত যুক্তি রয়েছে। আবার কখনো কখনো হয়তো ইমোশনের জায়গা থেকে বলছেন, সেটা খুবই পারফেক্টলি রাইট। জুনায়েদ যেটা বলছিল ধর্ষণের বিষয়ে, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ঘটনা জানুয়ারি মাসেই প্রতি মাসে গড়ে 59টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যেটি এবছর এসে 38টি। তো এটা বলার মধ্য দিয়ে হয়তো আপনি এক ধরনের স্যাটিসফ্যাকশন সরকারের বলে দিয়ে খুব স্যাটিসফাই হওয়ার জায়গা হয়েছে। হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, একটিও ঘটনা এরকম আমরা তো মানুষ হিসেবে, নাগরিক হিসেবে প্রত্যাশা করতে পারি না। সেটা কোনো কিছু দিয়ে আমি মিলাবো না যে ঠিক আছে। আর আপা বেশ কিছু দিন ধরেই আপার নিরাপত্তা নিয়ে কথা বলছেন। এটা অবশ্যই, যদি আপা সরকারের কাছে নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা চান, সরকার অবশ্যই, শুধু আপা নয়, যে কোনো নাগরিক সহযোগিতা চাই, নিরাপদ থাকুন, সেটা প্রত্যাশা করি। আর সার্বিকভাবে অবস্থার কথা যদি বলেন, এখন ধরুন আমি ওনার মুখ থেকেই শুনেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি 5 তারিখের পরে দেখেন, মসজিদের ইমাম পালিয়েছে, মন্দিরের পুরোহিত পালিয়েছে, মসজিদের কমিটি হয়েছে বিভিন্ন জায়গায় দলীয় বিবেচনায়, স্কুল কমিটি দলীয় বিবেচনাতে, এটা আমরা মনে হয় সয়ে গেছে আর কি। তো মসজিদের কমিটি দলীয় বিবেচনায়, মন্দিরের কমিটি দলীয় বিবেচনায়, এ ধরনের ঘটনাগুলি হয়েছে। আপা যেটা ফাইনালি তারা, আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি, সফল হতে পারিনি শুধুমাত্র ফ্যাক্ট। যেমন ধরেন হত্যার কথা বলেছে, পানিতে ডুবে মারা গেছে একজন, ধর্মীয় পরিচয় তার হিন্দু হওয়ার ফলেই শুধুমাত্র সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি আমরা এটি। হ্যাঁ, তো আত্মহত্যার ঘটনাকেও ধর্মীয় সংখ্যালঘু এইভাবে এই বিবেচনায় নিয়ে টাঙ্গাইল সড়কে একজন বাসে ডাকাতি, সেখানে ধর্ষণ সুতরাং দেওয়া হলো। ধরেন এই যে জায়গাগুলি, হ্যাঁ বললাম থানার দরজা বন্ধ হয়ে গেছে, থানায় মানুষ যাচ্ছে, জিডি করার কোনো জায়গা নেই, এফআইআর করার কোনো জায়গা নেই, কে নিবে, থানা শূন্য। আমরা দেখলাম থানা থেকে ওসি অ্যারেস্ট হচ্ছে 5 তারিখের পরে। যদি আসি জি, আপার এলাকায় না, এটা ফরিদপুরে হয়েছে। তো থানা থেকে একজন থানার ওসি গ্রেফতার হবে, তার মানে কি, কত ভয়াবহতম। সরকার কিন্তু এই ভয়াবহ হত্যাযোগ্য যেসব মানুষদের দ্বারা ল এনফোর্সমেন্ট এজেন্সির যে সমস্ত মেম্বারের হাত দিয়ে হয়েছে, তাদেরকে তো বিচারের বাহিরে রাখার সুযোগ নেই। তাহলে এই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হয়। জি, জি। আবার একই সঙ্গে পুলিশকে কাজে ফেরানোরও কোনো বিকল্প নেই, এটা একটা ডিলেমা। আর আপনি যদি এগুলো সমন্বয় করতে হচ্ছে। হ্যাঁ, করতে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে, যখন আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এরা টের পায় যে সামনে তো নির্বাচন, এরা না একরকম চুপ হয়ে যায়, দেখি না কি হয়। তো এই সরকারের তো ডে 1 থেকেই ওরকম একটা অবস্থা, যে এই সরকার তো নির্বাচন দেওয়াটাই কাজ। অল্প কয়েকদিনের